গল্প এক রাত্রির কাব্য লিখেছেন হাসান ওয়াহিদ। বাইরে যে এত বেশি শীত তা আকলিমের শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার সময় অনুভব করতে পারেনি সুলতান। আকপিস না ভেবে অনেকটা চোখের বসেই যশোরের সম্বন্ধকারী থেকে গোয়ালন্দে এসেছিল সে। সুলতানের বয়স ৩০-এর কাছাকাছি। বরুজবাগান হাই স্কুল থেকে এসএসসি পাশ করে নাভারন কলেজে ঢুকেছিল, কিন্তু ঢুকলেও আর বেরোতে পারেনি। উলশিবাজার রড সিমেন্টের ছোট্ট একটি দোকান আছে তার। যা আয় হয় তাতে ছোট ভাই আর মা সহ তাদের তিনজনের সংসার ভালোভাবেই চলে যায়। প্রতিবেশী বারিক চাচার মেয়ে আকলিমা, তার বিয়ে হয়েছে গোয়ালন্দে। মাসখানেক আগে আকলিমার স্বামী দবিরুল সম্বন্ধকাঠি বেড়াতে এসেছিল। ভাইয়া গোয়ালন্দে বেড়াতে আসেন, আপনি তো কখনো বেড়াতে যান, দেখবেন রাত দিন ২৪ ঘন্টা কত লঞ্চ ফেরি চলাচল করছে, কত বাস ট্রাক মাইক্রোবাস প্রাইভেট কার পার হচ্ছে, আর মানুষ তো আছেই। আসেন একবার, পদ্মা নদী দেখবেন, ভালো লাগবে। তাই ৭-৫ না ভেবেই সুলতান গোয়ালন্দে এসেছিল গতকাল। আকলিমের শ্বশুর বাড়িটা উপজেলা সদরের উত্তর দিকে। সেমি পাকা ২ কামরার ঘর আছে, বিটে নানা গাছ গাছালি আছে। বেশ ভালো লেগেছে সুলতানের। এতটা বয়স হলো তার, কিন্তু সে দূরে কোথাও বেড়াতে যায়নি। তাই গোয়ালন্দে এসে সে বেশ ফুরফুরে মেজাজে ছিল। সকালে গিয়েছিল দৌলতদিয়া ফেরিঘাটে। ফেরি, লঞ্চ, নানা জাতের গাড়ি আর মানুষজন দেখে তার বেশ ভালো লেগেছিল। বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে দুপুরে আকলিমের শ্বশুরবাড়িতে ফিরে এসেছিল। দুপুরের খাওয়াটাও বেশ ভালো হয়েছিল। আকলিমের দেবরটা বখাটে ধরনের, বাড়িতে বসেই ফেন্সিডিল খায়। সুলতান বুঝতে পারে আকলিমা বেশ অস্বস্তিতে আছে, কিন্তু কিছুই বলতে পারে না। আকলিমের স্বামী দবিরুল ছোট ভাইকে প্রশ্রয় দেয়। বিকেলবেলা আকলিমের দেবরটা সকলের সামনেই ফেন্সিডিল খাওয়া শুরু করে। এমনকি ফেন্সিডিল খাওয়ার জন্য সুলতানকে ফিরাফিরি শুরু করে। সুলতান যথেষ্ট বিব্রত হয়, কিন্তু দবিরুল ছোট ভাইকে কিছুই বলে না। বিষয়টা সুলতানের কাছে খুবই বিরক্তিকর মনে হয়। সে মনে মনে স্থির করে ফেলে, আর নয়, আজও এখান থেকে চলে যেতে হবে। সকালের দেখা পদ্মা নদী এখন রাতের বেলা কেমন লাগবে, নিছক কৌতূহলের বসে সুলতান একা একা রাস্তায় নামলো। শুধু আকলিমাকে জানিয়ে গেল ওর একাকী ভ্রমণের ইচ্ছা। আকলিমা হাত টান দিয়ে বলেছিল, ভেতরে এসো ভাইয়া। তারপর বিমর্ষ মুখে বলেছিল, এটা খুব খারাপ হলো, আজকের দিনে এভাবে নেশা করা। দুপাশে মাথা দুলিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছিল আকলিমা। সব জায়গাতেই এরকম কিছু বাজে মানুষ আসে। সুলতানের আক্ষেপ, ভাইয়া আমি সবই বুঝি, তবু মেনে নিতে বাধ্য হই। সবই বুঝি আকলিমা, যাক কিছু মনে করিস না। সারাদিন কত ঘুরলাম, কত ভালো খাবার খেলাম তোদের বাড়িতে, সবই আমার মনে থাকবে। তুই চিন্তা করিস না, বাড়ি ফিরে গ্রামের কাউকে বলবো না এসব কথা। তোর সম্মান বজায় থাকবে। এ সময় আকলিমার অসহায় দুটি চোখের দিকে তাকিয়ে সুলতানের বুকে হু হু করে উঠল। রাত ৯টার সময় গোপনে আকলিমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সুলতান। দবিরুলকে জানালে সে বাধা দিত, তাই সে গোপনীয়তায় আশ্রয় নিয়েছিল। দৌলতদিয়া এসে কোনো একটি হোটেল বা বোর্ডিং হাউস খুঁজতে লাগলো, সেখানে কোনো মতে রাতটা পার করা যায়। কিন্তু কোথাও সিট খালি নেই। এক জায়গায় সিট খালি ছিল, কিন্তু জানালো ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, কিন্তু সেটা তো সুলতানের সঙ্গে আনেনি। অনেক অনুনয় বিনয়েও কাজ হলো না। ঘুরতে ঘুরতে রাত 11টে বেজে গেছে। রাস্তায় খোলা আকাশের নিচে প্রবল শীতে সে একেবারে কাহিল হয়ে পড়ল। নিজেকে বেশ বিপর্যস্ত মনে হয় সুলতানের। শীতের রাত কাটাবে কোথায়?
রাস্তায় একজন রিক্সাওয়ালাকে ডেকে বলেছিল, কোথাও হোটেল, বোর্ডিং হাউস খালি পাচ্ছি না, আর আমার একটি রাত পার করা খুবই জরুরি। কোনো জায়গা আছে নাকি সেখানে শুধু একটি রাত থাকতে পারি? রিক্সাওয়ালা মুচকি হেসে ডান দিকে মাথায় দুলিয়েছিল, তার মানে জায়গা আছে, তবে ভাড়া চেয়েছিল একটু বেশি। এরকম অবস্থায় দরাদরি করা কোনো লাভ হয় না। সুলতান রাজি হয়ে যায়। একটি বিশেষ মহল্লার নির্দিষ্ট একটি দরজার সামনে রিক্সা এনে নামিয়ে দিয়েছিল ওকে। সেখানে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। ভাড়ার টাকা দিয়ে চোখের ইশারায় বিশেষ ইঙ্গিত দিয়ে রিক্সাওয়ালা বিদায় নিয়েছিল। সুলতানের কাছে এই জগৎ পুরোপুরি অজানা, তার বুকে অস্বস্তি। তাই প্রথমেই জানতে চেয়েছিল সে এখানে একটি রাত থাকতে চায়, তার জন্য ওকে কত দিতে হবে। আসেন, মেয়েটি বলল। আসেন শব্দটি সুলতানের কানে স্বস্তি এনে দিয়েছিল। সে এখানে আশ্রয় পাবে জেনে মনে মনে কৃতার্থ হয়ে উঠেছিল। মেয়েটি যথেষ্ট সুন্দরী, তার সমস্ত শরীর জুড়ে যৌবনের প্রবল দাপাদাপি। তার মেক্সির অন্তরাল থেকে স্পষ্ট হয়ে রয়েছে AK-47 রাইফেলের মতো তাক করে থাকা যুবতীর খুনে যৌবন। তার অবর্ণনীয় চাহনি যে কোনো পুরুষের বুকে ছুরি হয়ে আমূল ঢুকে যেতে পারে। বয়স আন্দাজ করতে পারল না সুলতান, তবে সে পূর্ণ যুবতী। আমার রেট 800 টাকা, সারা রাত খুশি মতো কাটাতে পারবেন, মেয়েটি স্বচ্ছন্দে বলেছিল। 800! বিস্ময়ে আঁতকে উঠেছিল সুলতান। এই ধরনের দরাদরিতে মেয়েটি অভ্যস্ত, তাই সে নরম স্বরে বলেছিল, ঠিক আছে, কমই দিবেন, 400, তার নিচে আর নামতে পারবো না। ঘরের ভিতরে এসে সুলতান প্রথমে মানিব্যাগ থেকে 400 টাকা বের করে বলল, নাও। মেয়েটি হাত বাড়ালো। সুলতান বলল, আমার মানিব্যাগটাও রেখে দাও, কাল সকালে নেব। মেয়েটি একটু আশ্চর্য হয়েছিল। সুলতান মেয়েটির নাম জিজ্ঞেস করাতে মেয়েটি বলেছিল, আমার নিজের নাম হারিয়ে গেছে, এখানে সবাই দিফা নামেই চেনে। এক গ্লাস পানি দাও তো, স্বস্তির শ্বাস ফেলে সুলতান বলল। দিফা ওর দিকে অবাক চোখে তাকিয়ে বলল, শুধু পানি? হ্যাঁ, খুব পিপাসা পেয়েছে। পিপাসা গলায় নাকি অন্য কোথাও? রস সুরে দীপা জানতে চাইল। না, সত্যি খুব পিপাসা পেয়েছে। মেয়েটা পানি আনতে উদ্যত হলেই সুলতান বলল, দাঁড়াও, পানি আনতে হবে না। এই বললে খুব পিপাসা পেয়েছে দীপার প্রশ্ন। পিপাসা পেয়েছে ঠিকই, তবে পেটে কিছুই পড়েনি। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি নানা জায়গায়, এখন বুঝতে পারছি বেশ খিদে লেগেছে। তোমার ঘরে যা আছে তাতেই চলবে। আমি বাইরে খাবার খাই না, নিজে রান্না করে খাই। আপনার জন্য মাংস পরোটা আনিয়ে দিই, মেয়েটি বলে। না না, বাইরে থেকে কিছুই আনার দরকার নেই, তোমার যা আছে তাই দাও। তোমার রান্না তুমি খেও, আমাকে অল্প চিড়া মুড়ি দাও যদি থাকে, দেখছি কি করা যায়। মেয়েটি চলে গেল। সুলতান ভাবতে থাকে, যশোর থেকে সে এসেছিল দৌলতদিয়া ফেরিঘাট দেখতে, পদ্মা নদী দেখতে। এরকম পরিবেশে তাকে রাত কাটাতে হবে তা সে কল্পনাও করেনি। মেয়েটি টেবিলে ভাতের থালা রেখে বেশ আপনজন ভঙ্গিতে ডাক দিল। সুলতান দেখল ভাত বাটিতে ছোট মাছের ঝোল, আলু ভাজি, সামান্য আয়োজন, কিন্তু খুব পরিপাটি করে সাজিয়ে দিয়েছে দীপা। আমাকে দিলে তুমি খাবে কি? আমার কথা চিন্তা করতে হবে না, আপনি খেয়ে নিন, ঘরে যা আছে তাতেই আমার চলবে। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে প্লাস্টিকের চেয়ারে বসলো সুলতান। এবার যা করার তাড়াতাড়ি সেরে নিন, বিছানায় আসুন। বিছানায় এসে সুলতান বলল, এবার তুমি খেয়ে নাও, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিকই ঘুমিয়ে পড়ব। বালিশে মাথা রেখে বেশ আয়েশের ভঙ্গিতেই শুয়ে পড়ল সুলতান।
দিবা অবাক হয়, এ আবার কেমন খদ্দের। দিবা রান্না করে গিয়ে নিজের খাওয়া শেষ করে ভাবে মানুষটা হয়তো একটু বিশ্রামের পর কাজ শুরু করবে। ঘরে এসে দেখলো লোকটা স্বস্তিতে ঘুমিয়ে আছে। এমন খরিদ্দার দিবা জীবনেও দেখেনি। পরের দিন খুব ভোরে সুলতান উঠে পড়েছে। বাথরুমের কাজ, হাত মুখ ধোয়া সব ছেড়ে জামা কাপড় পরে রেডি হয়ে দীপাকে বলল, এবার যাই, ফেরিঘাট থেকে যশোরগামী কোনো বাস ধরব। ওর ব্যস্ততা দেখে দীপা বলল, দাঁড়ান, আপনার মানিব্যাগ তো আমার কাছে। দীপা মানিব্যাগ থেকে ফেরত দেওয়ার সময় 4টে 100 টাকার নোট সুলতানের দিকে এগিয়ে দিল। এগুলো তো তোমার পাওনা। বিস্ময়ে হতবাক সুলতান। বিনা কাজে আমি পাওনা নিই না। রাতে থেকেছেন, দুটো ডাল ভাত খেয়েছেন, তার জন্য আমি টাকা নিতে পারবো না। আ- আমি কাজ করিনি, করলে টাকা নিতাম। কি কাজ? না বুঝেই প্রশ্ন করে সুলতান। আমি তো আপনাকে খারাপ করতে পারিনি, পারলে ঠিকই নিতাম আমার পাওনা। কি দোষ দেখলে আমার মধ্যে? অপরাধী স্বরে সুলতান বলে। হাসতে হাসতে দিবা বলে, না না, দোষ কেন? রোজ জন্তু জানোয়ার দেখি যারা আমায় ছিঁড়ে খেতে চায়, আজ একটা সত্যিকার মানুষ দেখলাম, তাই। দিপার হাসি সকালের আলোয় মিলেমিশে একাকার হয়ে যেতে থাকে। সুলতানের মনে হতে থাকে, দিপা মেয়েটি কোনো দানবীয় নয়, দেবী। সমস্ত গোটা যেন তার জ্যোতিতে আলোকিত হয়ে রয়েছে।